নদী তীরে তিস্তা বাঁচাই স্লোগান, পদযাত্রায় জনতার ঢল, হাঁটু পানিতে নেমে প্রতিবাদ। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি বাতিলের দাবি সমন্বয়কদের একাংশের। ব্রাহ্মণবাড়িয়ায় রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন করার অভিযোগ, টাকা দিয়ে সনদ নিচ্ছে অন্য জেলার মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখরিত তিস্তা নদীর দুই পার। ৪৮ ঘণ্টা কর্মসূচির শেষ দিনে সকালে রংপুরের কাউনিয়ায় পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বিশাল পদযাত্রা বের হয়। পানিতে নেমে প্রতিবাদও জানান অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। দ্বিতীয় দিনে রংপুর অঞ্চলের ৫ জেলার ১১টি স্থানে আবারও জড়ো হন তিস্তা পারের শত শত মানুষ। গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর পারে আন্দোলনকারীরা পানিতে নেমে পানির ন্যায্য হিস্যার দাবিতে প্রতিবাদ জানান। এই তিস্তার ভাঙনে আমরা সর্বশান্ত। দীর্ঘদিন থেকে নানান সরকার, নানান দেশ টালবাহানা করতেছে, আমাদের এই তিস্তার ন্যায্য হিস্যা আমাদেরকে দিচ্ছে না। রংপুর তথা উত্তরাঞ্চলের মানুষ যে জিনিসটি চায় যে তিস্তা নদীর ন্যায্য পানির যে হিস্যা, ন্যায্য পানির হিস্যা যাতে বাংলাদেশ পরিপূর্ণভাবে পায়। বিকেলে এই কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। এর আগে সকালে লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বিশাল পদযাত্রা বের হয়। পরে পদযাত্রাটি রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতুতে এসে গণজমায়েতে পরিণত হয়। তিস্তা আন্দোলন রক্ষা কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু এর নেতৃত্ব দেন। আন্দোলনের মাধ্যমে তিস্তা নদীর ন্যায্য হিস্যা ভারতের কাছ থেকে আদায় করা হবে বলে জানান তিনি। আমরা আশা রাখি যে তিস্তার এই দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের দাবিকে মেনে নেবে। আন্তর্জাতিক নদী আইনে যতটুকু আমাদের পানি পাওনা সেটা আমাদেরকে দিবে। কর্মসূচিতে তিস্তায় চর জায়গা পানি বঞ্চিত মানুষ দুর্দশার কথা তুলে ধরে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। তিস্তা নদী আমার ৭বার ভাঙা দিয়েছে, ৭বার ভাঙা দেওয়ার পর আমাদের কোনো আশ্রয় নাই। এখানে দুইবার যাতে সুন্দরভাবে খনন করা হয়, দুইবারে বাঁধা হয় এবং এখানে পর্যটকদের জন্য আস্তানা হয়। এদিকে নীলফামারীতে তিস্তা ব্যারেজের পশ্চিমে অবস্থান করছেন তিস্তাপাড়ের মানুষ ও বিএনপি নেতাকর্মীরা। পানির ন্যায্য হিস্যার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানান তারা। বর্ষার সময় পানি দেয়, যখন বর্ষা বেড়ে যায় এখন পানির দরকার, এখন তারা পানি দিচ্ছে না। পানি যে ন্যায্য হিস্যার যে আন্তর্জাতিক আইন আছে, সেই আইনে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য আমরা সুপারিশ জানাচ্ছি। এছাড়া কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা তিস্তা বাঁচাও আন্দোলন কর্মসূচি পালন করছেন। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। তিস্তার জলাধারে থাকা পানিতেই ৫৫,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে চাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে তিস্তার কমান্ড এরিয়ার ছোট বড় সব খালে পানি ছাড়া হয়েছে। আনন্দে বোরো ধানের চারা রোপণ করছেন চাষিরা। নীলফামারী প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পানিতে টইটুম্বুর, তিস্তার সেকেন্ডারি ও টার্সিয়ারি সহ ছোট বড় সব খাল। এই পানিতেই উত্তরের জেলা রংপুর, দিনাজপুর ও নীলফামারীর ১২ উপজেলার ৫৫,০০০ হেক্টর জমি পাবে সেচ সুবিধা। এরই মধ্যে রোপণ করা হচ্ছে বুড়োর চারা। ক্যানেলে পানি ছাড়ছে, এখন আমাদের কৃষকের খুব উপকার হবে। কেন এখন এই পানি দিয়ে আমরা সেচ গাঁথতে পারবো। এই তিস্তা আসাতে এই এলাকায় পকড়ত পানি আছে, ১ নম্বর কথা আছে পকড়ত পানি আছে, লেয়ারটা বুড়ত পাইছি। আমরা শস্য আবাদ করতে পারি, আলুতেও দিতে পারি এবং সেচবাদ করতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে চলতি মৌসুমে তিস্তার কমান্ড এলাকায় গত বছরের চেয়ে ১০,০০০ হেক্টর বেশি জমি সেচ সুবিধা পাচ্ছে। ছোট বড় সব খাল পুনঃখনন ও সংস্কার হলে ১,০৪,০০০ হেক্টর জমিতে মিলবে এই সেচ সুবিধা। আশা করছি যে আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ১,০৪,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে সেটা আমরা অর্জন করতে পারবো।
ব্যাপক প্রশংসনীয় একটা প্রকল্প। সব মিলিয়ে আমাদের 766 কিলোমিটার সেচ খাল রয়েছে। প্রাকৃতিক সার সমৃদ্ধ পানি হওয়ার কারণে যে আপনার কৃত্রিম সার যেটি কৃষকরা ব্যবহার করে থাকেন সেটির ব্যবহার কিন্তু এখানে তুলনামূলক কম করতে হয়। এই পানির একটি অংশ আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং কিছু অংশ ইভাপোরেশনের উপরে চলে যায়। আন্ডারগ্রাউন্ডে যে পানিটি যায় সেটি কিন্তু পরবর্তীতে আমরা আবার টিউবওয়েলের মাধ্যমে খাবার পানি হিসেবে ব্যবহার করি। এই প্রকল্প শুধু কৃষকের সেচ সুবিধাই দিচ্ছে না, উপরন্তু এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলতি মৌসুমে 55,000 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা গেলে সরকারের সাশ্রয় হবে 8 থেকে 10 কোটি টাকার ডিজেল ও সার। সাশ্রয়ী এই জ্বালানি দিয়ে অতিরিক্ত 26,000 মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব বলেও জানান কর্মকর্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সকালে এই সংক্রান্ত মামলার শুনানিতে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর 16 মন্ত্রী এমপি সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্ব বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পর চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে জানান জাতিসংঘের কাছে অনুরোধ জানানো হয়েছে প্রতিবেদন সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের জন্য। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল থেকে গণশুনানিতে উঠে আসছে মোবাইলে ধারণকৃত ভিডিও ও তথ্য। এর আগে সকালে জুলাই আগস্ট গণহত্যায় ডিবি থেকে সালমান এফ রহমান, আনিসুল হক, শাহজাহান খান, ইনু, মেনন, পলক, গোলাম দস্তগীর গাজী সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত রিপোর্টটা পাওয়া মাত্রই কিন্তু আসলে বুঝতে পারবেন যে ফাইনাল বিচার প্রক্রিয়ার কাজটা শুরু হয়ে যাবে। সুতরাং যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা। মানবতা বিরোধী অপরাধের মতো জটিল এবং সিরিয়াস অ্যালিগেশনের ক্ষেত্রে এটা তো বলাই আছে অজামিনযোগ্য, কিন্তু জামিনের ব্যাপারে তো আদালতের জুরিসডিকশন আছে যদি আদালত মনে করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যতদিন প্রয়োজন অপারেশন ডেভিল হান্ট চলবে। জেলা প্রশাসকদের সম্মেলনে এই কথা বলেন তিনি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। এই জন্য আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাই। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। এই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। জেলা প্রশাসকরা অপকর্মের সাথে জড়িত ছিলেন অভিযোগ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশের মানুষকে নিপীড়নের জন্য স্বৈরাচারী হাসিনা সরকার তাদের ব্যবহার করেছে। বিগত সরকারের আমলে আমাদের ডিসিরা, দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন সে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে। পহেলা বৈশাখ বাঙালির উৎসব। প্রতি বছরের মতো এবছরও পালিত হবে পহেলা বৈশাখ, বললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সাংস্কৃতিক চর্চা বন্ধ হয়নি, হবেও না। সারা দেশব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বলেও জানান তিনি। সচিবালয়ে জেলা প্রশাসকদের সম্মেলনে একথা বলেন তিনি। সারা দেশে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ফলে শিল্প সাহিত্য বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রপাগান্ডা যেটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা ঠিক না। তবে তার মানে কি এই যে আমি অস্বীকার করছি যে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটেনি? নিশ্চয়ই ঘটেছে। আমাদের অনেক জায়গায় সফলভাবে হচ্ছে। যদি 5টা জায়গাও কোনো ঝামেলা হয়, এটা আমরা সাথে সাথে অ্যাড্রেস করার চেষ্টা করছি। দর্শক, জেলা প্রশাসক সম্মেলনে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রণব, সম্মেলনের তো আজ শেষ দিন, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? রাহি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা শুনছিলামও মোস্তফা সরোয়ার ফারুকী তার যে সেশন ছিল জেলা প্রশাসকদের সাথে, সেখানে তিনি আসলে খুব দৃঢ়ভাবে বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পহেলা বৈশাখ যাতে না হয় তার জন্য নানা রকম প্রোপাগান্ডা হচ্ছে এবং একটি গুজবও ছড়িয়েছে যে ওখানে গরু জবাই করা হবে রমনার বটমূলে। সেই ক্ষেত্রে উপদেষ্টা খুব দৃঢ়ভাবে বলেছেন যে কোনোভাবেই সেটি নয়। অনেক রকম বক্তব্যই সোশ্যাল মিডিয়ায় আসতে পারে যেটি আসলে সরকার সব কিছুকে নজরে নিচ্ছে না।
প্রতি বছরের মতোই পহেলা বৈশাখ বাঙালির যে উৎসব সেটি আসলে আনন্দমুখর পরিবেশেই উদযাপিত হবে এবং তার জন্য যা কিছু প্রস্তুতি দরকার সব রকম প্রস্তুতি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের সাংস্কৃতিক জগৎ বা সাংস্কৃতিক পরিবেশনাগুলো যেন সব জেলায় ভালোভাবে হয় সেজন্য ডিসিদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন, কারণ বাঙালি সবসময় সংস্কৃতি মনা সেই বিষয়টিকে মাথায় রাখতে তিনি বলেছেন, সেটি আমাদেরকে বলেছে। এবং তার আগে ছিল মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি আমাদেরকে বাইরে এসে যেটি বলেছেন যে জেলা প্রশাসকদেরকে খুব ভালোভাবে বলা হয়েছে যে কৃষি আবাদ বা মৎস্যে কোথাও যেন আসলে কীটনাশকের ব্যবহার না হয় বা এটি যেন কমানো যায়, কারণ এটির বিরূপ প্রভাব প্রকৃতিতে পড়ছে এবং সেটি মানুষের শরীরে যাচ্ছে, নানা রকম রোগ ব্যাধিতে জড়াচ্ছে। সে কারণে সেটি আসলে কমানোর নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে একটি বিষয় আছে যে জাল জার জলাধার, এই নির্দেশনা বাস্তবায়ন করতে জলাধার বা জলমহাল যেন সঠিকভাবে বন্টন করা হয় সেটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে আছে যে জাটকা নিধন যাতে না করা হয় সেজন্য যে কারেন্ট জাল বা অন্যান্য সরঞ্জাম সেগুলোও আসলে যেন উৎপাদন বন্ধ করা যায় বা যারা এগুলো ব্যবহার করে মাছ ধরছেন তাদেরকে যেন শাস্তির আওতায় আনা যায়। অর্থাৎ সারা বাংলাদেশের মাঠ প্রশাসন যেহেতু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকেই করা হয়, তাই তাদেরকে সেইভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে যেন রাষ্ট্র বা সরকার সব কিছু যেন সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারে। সেই জন্য আসলে উপদেষ্টারা যারা আসছেন তারা নির্দেশনা দিচ্ছেন। এখন ধর্ম উপদেষ্টার কথা বলছেন, এরপর পররাষ্ট্র উপদেষ্টার সেশন রয়েছে, তারপর আসলে তারা পররাষ্ট্র উপদেষ্টাও নিশ্চয়ই আমাদের সামনে এসে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, সেগুলো আমরা আপনাদেরকে আরও জানাতে পারবো। রাহি, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনার কাছ থেকে পরবর্তী আপডেট আরও জানবো। ধন্যবাদ আপনাকে। প্রণব। দর্শক, জেলা প্রশাসক সম্মেলন থেকে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণব চক্রবর্তী। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি বাতিলের দাবি জানিয়েছে সমন্বয়কদের একটি অংশ। দুপুরে চট্টগ্রাম সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল বাসেদ নাইম অভিযোগ করেন, গতকাল ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। আরও জানানো হয়, এটি বিতর্কিত কমিটি। এ সময় 3 দিনের মধ্যে দাবি মানা না হলে অবরোধ সহ কঠিন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় সমন্বয়করা। জামায়াতে ইসলামের নিবন্ধন ফেরত ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। দুপুরে জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয় দিনাজপুরে। এছাড়া ঝিনাইদহ, খাগড়াছড়ি ও নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। বক্তারা অবিলম্বে জামায়াতের নিবন্ধন ফেরত ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান। ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি। দুপুরে বাসন মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলটি গাজীপুরের বাসন থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘুরে পরে সমাবেশ করে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 10 লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন বান্দরবানের লামা থেকে অপহৃত হওয়া 25 শ্রমিক। সকালে তাদেরকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। এর আগে গতকাল বিকেলে একজন পালিয়ে আসেন। বর্তমানে তারা কক্সবাজারের চকরিয়ার ঈদগাহ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ জানায়, ভোরে লামার মুরুংঝিরি পাড়া থেকে 26 জন রাবার শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী, তবে 3 দিনেও তাদের খোঁজ মেলেনি। আজ সকালে তারা মুক্তিপণের বিনিময়ে ফিরে আসে। এর আগে গত 1 ফেব্রুয়ারি একই উপজেলার সরোয়ের লিংপুং এলাকা থেকে 7 শ্রমিককে অপহরণ করা হয়। পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা। এলাকার মানুষ না পারলেও বাইরের জেলার মানুষ টাকা দিয়ে জন্ম নিবন্ধন করে নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বুধল ইউনিয়ন পরিষদ থেকে। রোহিঙ্গারাও এই সুযোগ নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, উদ্যোক্তা সচিব দোষারোপ করছেন একে অপরকে। প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
বোধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ছিলেন ছুটিতে। এই সুযোগে সচিব মোহাম্মদ সুমন পারভেজ মোটা অঙ্কের টাকার বিনিময়ে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জেলার নাগরিকদের জন্মসনদ দিয়েছেন। ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে বিস্তর অভিযোগ স্থানীয়দের। জানান, এলাকার লোকজন দিনের পর দিন ঘুরে সেবা না পেলেও রোহিঙ্গারাও নিবন্ধন করে নিচ্ছে এখান থেকে। জন্মনিবন্ধন করতে পারতেছি না, আর বাইরের লোক টাকা দিয়ে জন্মনিবন্ধন এনতে করে নিতে চাই সচিবের মাধ্যমে। একটা কথার বেশি দুইটা কথা কোন গেছে না, নাকি রোহিঙ্গা কার্ড বানিয়ে দিছে, আইডি কার্ড বানিয়ে দিছে, দিয়া নাগরিকত্ব দিয়ে দিছে। রোহিঙ্গারা যে কোটি কোটি টাকা আছে তারা জন্মনিবন্ধন বানিয়ে দিছে। চেয়ারম্যানের ছুটির সময় দায়িত্বে ছিলেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সাদেক মিয়া। তারা পরস্পরকে দোষারোপ করলেও এর দায় নিচ্ছেন না কেউ। আমি বলতাম স্যার আপনি বদলি হয়ে গেছেন, এতগুলো দিতেছেন কেন? আমার আইডি পাসওয়ার্ড তো চেঞ্জ হয় নাই, তুমি করো, সমস্যা নাই, জবাবদি করা লাগলে আমি করব। আর উনি এরকম ভাবে আমাদেরকে শাসন করতো, যা উনার যেভাবে পারমিশন দিতে এইভাবে ঠিক আমরা শুনতে হইতো স্যার। ডিজিটাল যুগ, কম্পিউটার বিষয়ে, জন্মদিন বিষয়গুলো তো এত কিছু আমরা মেম্বার চেয়ারম্যান তেমন বুঝি না। 4 তারিখ 5 তারিখ প্রায় 250 জন্ম নিবন্ধন বিভিন্ন জেলার বাংলাদেশের আমরা দেখতে পাই। কক্সবাজার একটা ছেলে যদি এসে থাকে তার জন্ম নিবন্ধন করানোর জন্য, এসে আসলো কিভাবে বোধল ইউনিয়ন পর্যন্ত, এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তা আসলো কিভাবে, এটা তো আসলে পুরোটাই আমাদের জানার বাইরে। এ বিষয়ে ইউপি সচিব মোহাম্মদ সুমন পারভেজ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ঘটনা জানাজানির পর পরিষদের কাছে স্ট্যাম্পে মুচলেকা দিয়েছেন তিনি। নিবন্ধন আমি যদি 2টা দিই, আমার মেয়েটা আমি পরে বুঝলাম এইদিকে যেহেতু ঠিক করে 10টা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। এই যে ভুক্তভোগী, এটা বাংলাদেশের শুধু যে আমার এলাকায় কিংবা আমার ইউনিয়নে হচ্ছে তা না, এটা ওভারঅল সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদগুলোতে কিছু একটা দুষ্ট চক্র আছে, তারা এটা করছে। সত্যতা যদি নিরূপিত হয় তাহলে আমি তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। দোষীদের বিচার এবং ইউনিয়ন পরিষদের সেবার মান বাড়ানোর দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসের চাপায় 2 স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় ছাত্রদের বিক্ষোভে প্রায় 3 ঘন্টা কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আলী আকবর ও জুনায়েদ একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। স্কুলে পৌঁছার একটু আগে ঢাকাগামী উজান ভাটি পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে আলী আকবর এবং হাসপাতালে নেয়ার পর জুনায়েদ মারা যায়। নিহত আলী আকবর ও জুনায়েদের বাড়ি কটিয়াদীর মধ্যপাড়া গ্রামে। তারা মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের 8ম ও 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। গাইবান্ধার ফুলবাড়িতে মজলিসের দাওয়াত খাওয়ার পর অসুস্থ হয়ে 85 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের স্বজনরা জানান, রিফাতপুরের ফুলবাড়িতে বেলাল মিয়া নামে এক ব্যক্তি তার মায়ের মৃত্যুর পর মজলিসের আয়োজন করে। সেখানে গরুর মাংস, আটার ডাল দিয়ে ভাত খাওয়ার পর গ্রামবাসীরা অসুস্থ হতে শুরু করে। পরে তাদের গাইবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়। খুলনার বয়রায় পুজোখোলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বয়রা পুজোখোলায় 6টি দোকান পুড়ে গেছে। বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হয়েছে শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে সকালে শহীদ ডক্টর শামসুজ্জোহার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা সাবিনা জোহা খান, শিক্ষক শিক্ষার্থী সহ সমাজের নানা শ্রেণীর মানুষ। 69-এর গণ অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে বিক্ষোভরত শিক্ষার্থীদের পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে রক্ষা করতে এসে গুলিবিদ্ধ হয়ে মারা যান এই শিক্ষক। শহীদ ডক্টর শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফরিদপুরে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। কম খরচে লাভবান হওয়ায় আগ্রহী হচ্ছেন কৃষকরা। আবাদ বাড়াতে বীজের যোগান দিচ্ছে বিএডিসি। ফরিদপুর প্রতিনিধি জাহেদ রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিগন্ত বিস্তৃত সবুজের মাঠে হলুদ রঙের সমারোহ। এই দৃশ্য টানছে প্রকৃতি প্রেমীদের। দল বেঁধে আসছেন সূর্যমুখীর মাঠে। ফুল দেখতে ভালো লাগে, ফুল সবারই ভালো লাগে। টিভি শোতে দেখতে পাচ্ছি যে ফরিদপুরে সূর্যমুখী বাগানে শুটিং করতে আসছে। আমরা মাঝে মধ্যেই আসি, এখানে আড্ডা দিই। আমরা চর প্রদূষণ থেকে আসছি, আর এখানে মোটামুটি ভালো লাগতেছে। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর লাগছে। বন্ধু বান্ধব মিলে আসছে, ছবি তুলছে। তবে পর্যটক টানা নয়,
কোলেস্টেরল মুক্ত সূর্যমুখী তেলের চাহিদা বাড়ায় বাড়ছে আবাদ, বীজ বিতরণ সহ চাষে উদ্বুদ্ধ করছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। এটা দিন দিন কৃষকদের মাঝে জনপ্রিয় হচ্ছে এবং আশা করি যে আগামীতে এটার আরো ব্যাপক সম্প্রসারণের সুযোগ আছে। বিশেষ করে আমাদের চর এলাকাগুলোতে সূর্যমুখী ব্যাপক চাষের সম্ভাবনা আছে। জেলার 6 হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ধরেছিল কৃষি বিভাগ, তবে তা ছাড়িয়ে আবাদ হয়েছে 10 হেক্টরে। সূর্যমুখীর আবাদ আরও চান কৃষকরা। এটা একটা দর্শনার্থী হয়ে গেছে, এখানে মানুষ আসে, আনন্দ ফুর্তি করে, আবার চলে যায়। বীজের চাহিদা পূরণে 6 একর জমিতে সূর্যমুখী চাষ করেছে বিএডিসি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে 21 দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নদী তীরে তিস্তা বাঁচাই স্লোগান, পদযাত্রায় জনতার ঢল, হাঁটু পানিতে নেমে প্রতিবাদ। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি বাতিলের দাবি সমন্বয়কদের একাংশের। ব্রাহ্মণবাড়িয়ায় রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন করার অভিযোগ, টাকা দিয়ে সনদ নিচ্ছে অন্য জেলার মানুষ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।